দফায় দফায় বৈঠক হবার পরও আইনসভা কেমন হবে, নির্বাচন পদ্ধতি কী, কিংবা সংবিধান সংশোধনের প্রক্রিয়া কী হবে, রাষ্ট্র কাঠামোর সঙ্গে জড়িত এসব বিষয়ে একমত হতে পারছে না রাজনৈতিক দলগুলো। দ্বিতীয় দফার 14টি বৈঠক শেষ করে পরিস্থিতি এমন দাঁড়িয়েছে যে জাতীয় ঐকমত্য কমিশন বলছে যে সামনের বৈঠকে রাজনৈতিক দলগুলো যদি একমত হতে না পারে তাহলে নিজ থেকেই সিদ্ধান্ত দিয়ে দেবে কমিশন। সংকট উত্তরণের এই প্রক্রিয়াটি কতটা গণতান্ত্রিক হবে, আজকের ভোটের ট্রেনে নিয়ে আমাদের আলোচনা। আপনার সঙ্গে আছি আমি আজহার লিমন। কথা না বাড়িয়ে সোজাসুজি আমরা আলোচনাতেই যেতে চাই। আজ আমাদের সঙ্গে যুক্ত আছেন স্থানীয় সরকার ও নির্বাচন বিশেষজ্ঞ অধ্যাপক ডক্টর তোফায়েল আহমেদ। স্যার, আপনাকে স্বাগত আজকের ভোটের ট্রেনে। স্যার, আমরা আজকে দেখলাম যে ঐকমত্য কমিশনে মৌলিক অনেক কিছু বিষয় নিয়ে আলোচনা হয়েছে এবং আমরা দেখলাম যে প্রথম দফার অধিবেশন, দ্বিতীয় দফার যে আজকে 14তম অধিবেশন গেল, মোটামুটি 40 থেকে 50টা অধিবেশনের মধ্যে তারা শেষ করে ফেলছে। যেটা হলো যে এখানে আইনসভার সংস্কার, নির্বাচন পদ্ধতি কিংবা প্রয়োজন পড়লে সংবিধান কিভাবে সংশোধন করা যাবে, এগুলো নিয়ে কিন্তু দলগুলো একমত হতে পারছে না। স্যার, শুরুতে আপনার কাছে যে প্রশ্নটা করতে চাই, আপনি নিজেও তো নির্বাচন সংস্কার কমিশনের সদস্য ছিলেন, তারা ওই যে এগুলো নিয়ে প্রস্তাব দিয়েছে যে দ্বিকক্ষ আইনসভার কথা উঠছে কেন? মানে বর্তমানের যে এক কক্ষ আইনসভা আছে, মানে এইটা কি যথেষ্ট না? না, যথেষ্ট না এটা। কারণ হচ্ছে যেসব দেশে গণতান্ত্রিক ব্যবস্থা সফল, এটা ভারসাম্যের জন্যে দ্বিতীয় কক্ষটা আপনি দেখবেন সবগুলো উন্নত গণতান্ত্রিক দেশে আছে। এই আমাদের যে উপমহাদেশেও কিন্তু ভারতসহ বেশ কয়েকটা দেশে দ্বিতীয় কক্ষ আছে। কারণ এক কক্ষ দিয়ে যে পার্লামেন্ট, সেটা সাধারণত একপক্ষীয় হয়। ওই যে হাঁ বলুন, হাঁ জয়যুক্ত হয়েছে, এই যে আমরা বহু দেখেছি এগুলোর উদাহরণ। দ্বিতীয় কক্ষটা থাকলে এগুলো দ্বিতীয় কক্ষের মধ্যে আবার আলোচনাটা হয়। দ্বিতীয় কক্ষে একটু অভিজ্ঞ লোকজন সাধারণত সমাবেশ করার চেষ্টা করা হয়, ওইভাবেই দ্বিতীয় কক্ষটার বিন্যাস করা হয়। কিন্তু আমাদের এইখানে এটা নিয়ে বুঝতে পারছি না আমি। 14টা আপনি বললেন, 14র অধিবেশন অলরেডি হয়েছে, কিন্তু এই যে ঐকমত্য কমিশন শুধুমাত্র একটা বিষয় নিয়েই কিন্তু বকডাউন হয়ে আছে, সংবিধান। এখানে 11টা কমিশন হয়েছিল, সেই 11টা কমিশনের তার অনেকগুলো রিপোর্ট আছে যেগুলো নিয়ে কিছুটা ঐকমত্য হওয়া দরকার ছিল, সেগুলো কোনো আলোচনাই হচ্ছে না। আর এখানে সংবিধানের কতগুলো ছোটোখাটো খুঁটিনাটি জিনিস নিয়ে তারা দ্বিমত করছেন। এগুলো মোটা দাগতে একমত ছিল। দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভার বিষয়ে তো সবার একমত আছে, দ্বিকক্ষটা কীভাবে গঠিত হবে সেটা নিয়ে তারা একমত হতে পারছেন না। তো এটা দুর্ভাগ্যজনক। কারণ হচ্ছে আর একটা বিষয়, আমি ম্যাথোডোলজিক্যাল পদ্ধতিগত যে কথা বলবো, সেটা হচ্ছে শুধুমাত্র রাজনৈতিক দলগুলোই কি সিদ্ধান্ত দিবে? এখানে কি দেশের জনগণের বিভিন্ন সংগঠন, জনগণের এখানে কোনো অংশগ্রহণ কি আছে? শুধু রাজনৈতিক দলের কতিপয় নেতার সাথে আলোচনা করেই আপনি ঐকমত্যের কথা বলছেন, এটা তো ঐকমত্য হলো না। এখানে তো বৃহত্তর জনগোষ্ঠীর সাথেও একটা আলোচনার স্কোপ থাকা দরকার ছিল। সাধারণ মানুষের তো অনেকটা মত আছে যেগুলো রাজনৈতিক দলের। স্যার, এটা গুরুত্বপূর্ণ। আমরাও মানে প্রশ্ন করেছি যে মানুষের মতামত তাহলে কিভাবে গুরুত্ব দেওয়া হবে, এবং সেইখানে ধরেন যে এই যে নাগরিক সমাজের পক্ষ থেকেও প্রস্তাব দেওয়া হয়েছে। আপনারাও কমিশনগুলোতে ছিলেন, আপনারাও তো এখানে অনেক আপনাদের পরামর্শ, আপনাদের অভিজ্ঞতা এখানে দিয়েছেন। আবার যে রাজনৈতিক দলগুলো, তারাও তো মানে জনগণের প্রতিনিধি, এভাবে কি হয়তো মনে করা হয়েছে যে রাজনৈতিক দলগুলোর মতামত। স্যার, যেইটা মানে আপনার কাছে যেটা জানতে চাই স্যার, সেটা হলো যে মানে এক কক্ষ ইম্পর্টেন্ট হ্যাঁ স্যার বলুন। এক কক্ষ বিশিষ্ট পার্লামেন্ট, এটা তো আমাদের দেশে বহুদিন ধরে আছে। এক কক্ষ বিশিষ্ট পার্লামেন্ট থেকে আমরা কি ভালো ফলাফল পেয়েছি? না পেয়ে থাকলে এক কক্ষের মধ্যে রিফর্ম করতে হবে। আবার দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা হলে এটা মোর চেক অ্যান্ড ব্যালেন্স আনবে সিস্টেমের মধ্যে। স্যার, এখন যারা সংসদে আসছে, মানে এক কক্ষ যে সংসদ, মানে সেখানে তারাও তো মানে জনগণের প্রতিনিধি, তারাও তো নির্বাচিত হয়েই আসে, আইন প্রণেতা তারা। তাহলে মানে ওইখানে বিরোধী দল থাকে বা যারা সরকার গঠন করবে তারা থাকবে, মানে ওইখানে আসলে এমন কি হয় যে চেক অ্যান্ড ব্যালেন্সটা হচ্ছে না? রাখেন এটা আপনি ওই কথা ওই না না, অবশ্যই এটা হচ্ছে না। কারণ হচ্ছে কি, আপনারা তো দ্বিকক্ষের পার্লামেন্টের এগুলি স্টাডি করুন। পৃথিবীর কয়টা দেশে একক বিশিষ্ট আছে?
কয়টা দেশে দ্বিকক্ষ বিশিষ্ট আছে? দেখবেন পার্লামেন্টারি ডেমোক্রেসি প্রত্যেকটা দেশেই বেশিরভাগ দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা। এটা না, প্রয়োজন না থাকলে কেউ রাখতো না এটা। আমেরিকার মতো দেশে এখানে হাউস অফ রিপ্রেজেন্টেটিভ এবং সিনেট কেন আছে? দুইটার স্পেসিফিক ক্ষমতা আছে, স্পেসিফিক ওয়েতে তাদের নির্বাচনের ব্যবস্থা আছে, এবং টাইম ডিউরেশনের পার্থক্য আছে, মানুষগুলোর মধ্যে পার্থক্য আছে। যেমন সিনেটের থেকে বেশিরভাগ ক্ষেত্রে আমরা দেখছি প্রেসিডেন্টগুলো নির্বাচিত হয়ে আসছে আমেরিকান সিস্টেমে। ব্রিটিশ সিস্টেমে হাউস অফ লর্ডস অ্যান্ড হাউস অফ কমন্স দুইটা আছে, দুইটা কক্ষ আছে। এবং ভারতেও রাজ্যসভা এবং লোকসভা দুটো কক্ষ আছে, এবং দুটো কক্ষের নির্বাচন পদ্ধতি ডিফারেন্ট। আমরা এগুলো দেখছি না কেন? আমরা খালি বানরের পিঠা ভাগের মতো করেই আসন ভাগ বন্টন নিয়ে আসি। স্যার আইনসভা অবশ্যই প্রয়োজন, তবে হ্যাঁ নির্বাচন পদ্ধতি নিয়ে একটা একমত হন। আর এখন যে বিষয়গুলো আলোচনা হয়, স্যার স্যার যেই প্রশ্নে আমরা যাচ্ছিলাম স্যার, আমরা বুঝতে পেরেছি যে মানে দ্বিকক্ষের যে প্রয়োজনীয়তা এটা স্পষ্ট, এবং সেখানে আমরা দেখলাম যে মোটামুটি ঐকমত্য কমিশনের হাউসে যে সমস্ত রাজনৈতিক দল অংশগ্রহণ করেছে প্রতিনিধিরা সবাই দ্বিকক্ষের ব্যাপারে এক ধরনের একমত, এটা আমরাও দেখতে পাচ্ছি। কিন্তু স্যার এর গঠন প্রক্রিয়াটা কী হবে এ নিয়ে তো সবাই একমত হচ্ছে না। যেমন বিএনপি বলছে যে নিম্নকক্ষে যে যত আসন পাবে সেটার ভিত্তিতে উচ্চকক্ষটা গঠন হবে, মানে এই দাবি, এবং অন্যরা আবার সংখ্যানুপাতিক চাচ্ছে। মানে আসলে কি ওইভাবে হলে আসলে কেমন হয়, বা সংখ্যানুপাতিক হলে কেমন হয়, মানে সেই ব্যাপারে আপনি কি বলবেন? সেটার ব্যাপারে বলবো দুটোরই ভালো মন্দ আছে। এখন একদম স্ট্রেইট নিম্নকক্ষে যা আসন পাবে উচ্চকক্ষের সংখ্যানুপাতে নিয়ে নিবে, এটাও বোধহয় স্ট্রেইট ঠিক হচ্ছে না। আবার এই সময় এই মুহূর্তে এসে আমরা সংখ্যানুপাতিকে যে পুরোপুরি যেতে পারবো কি না সেটারও একটু সন্দেহ আছে। সুতরাং এখানে তাদের মধ্যে একটা কম্প্রোমাইজ ফর্মুলা আসা উচিত। প্রথমবারের মতো সংবিধানে কীভাবে অন্তর্ভুক্ত হবে সেই বিষয় নিয়ে এটা ব্রডার একটা ঐকমত্য থাকা দরকার আছে। যদি এটা নিম্নকক্ষের একটা কার্বন কপি হয় তাহলে এটা ঠিক হবে না। এখানে এটা একটা নিজস্ব নির্বাচন পদ্ধতি থাকা দরকার আছে। জি জি স্যার, আপনি সঙ্গেই থাকুন, আমরা আরও আলোচনা করব। দর্শক দেখছেন ভোটের ট্রেন, যাচ্ছে একটি বিরতিতে। বিরতির পর স্বাগত। দর্শক দেখছেন ভোটের ট্রেন। আমাদের সঙ্গে আজ যুক্ত আছেন স্থানীয় সরকার ও নির্বাচন বিশেষজ্ঞ অধ্যাপক ডক্টর তোফায়েল আহমেদ। স্যার, আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করছিলাম যেটা হলো যে আপনি বলেন যে কার্বন কপি, মানে নিম্নকক্ষে যারা যত আসন পেয়েছে তার ভিত্তিতে একটা উচ্চকক্ষ গঠনের একটা প্রস্তাব, মানে এইটা বিএনপি সহ কয়েকটা দল এটা করছে, বেশিরভাগই চাইছে সংখ্যানুপাতিক। মানে এটা কি আরেকটু বিস্তারিত করতে পারেন স্যার, যে আসলে কোনটা আসলে এই যেটা আপনি বলছিলেন যে চেক অ্যান্ড ব্যালেন্স, কোনটা চেক অ্যান্ড ব্যালেন্সের জন্য ভালো? না, আমরা দ্বিকক্ষ বিশিষ্ট চাচ্ছি কেন? কারণ যারা নিরেট মাঠে রাজনীতি করে তারাই আসেন নিম্নকক্ষে। উচ্চকক্ষে এমন কিছু লোক আসুক যারা শুধুমাত্র রাজনৈতিক দলের সদস্য হিসেবে মাঠকর্মী না, তাদের মধ্যে কিছু বিশেষায়িত জ্ঞান বুদ্ধি আছে। তারা প্রফেশনাল হিসেবে সুনামের অধিকারী হয়েছে, বিচারক হতে পারে, আইনজীবী হতে পারে, শিক্ষক হতে পারে, গবেষক হতে পারে, এবং প্রাক্তন রাজনীতিবিদ যারা অবসর নিয়েছেন রাজনীতি থেকে তারা হতে পারে। তো সেই জন্য তাদের আসার একটা পথ করতে হবে, এবং এখানে রাজনীতিও থাকবে। কিন্তু আবার উচ্চকক্ষে যারা যাবেন তাদেরই সংখ্যানুপাতে হলে সেটার মধ্যে যদি আমি আবার রাজনীতি আবার এই একই মানুষগুলো ঢুকাই দিই তাহলে তো হবে না। সংখ্যানুপাতিক ভাবে যদি আমি ওই নিম্নকক্ষের প্রতিনিধি হিসাবেই যদি আসে তাহলে সেটা কারা আসবে সেটা ঠিক করেন, কারা আসতে পারবে, তাদের যোগ্যতা কী হবে সেটা ঠিক করতে পারেন। তখন হয়তো সংখ্যানুপাতিকটা এই মুহূর্তে করা না গেলেও ভবিষ্যতের জন্য সংখ্যানুপাতিকটার দরজাটা খোলা রাখেন, এইরকম করে একটা কম্প্রোমাইজ ফর্মুলা আসতে পারে। তার মানে স্যার আপনি বলছেন যে সংখ্যানুপাতিক নির্বাচন পদ্ধতি যদি এখন নাও হয়, উচ্চকক্ষে কারা কারা যাবে এ নিয়ে একটা ক্রাইটেরিয়া ঠিক করা যেতে পারে। কিন্তু স্যার ধরেন যে যারা রাজনীতিক যারা আছেন, কোনো দল চাইলো যে একজন শিক্ষাবিদকে না দিয়ে কোনো একজন রাজনীতিককেই ওখানে
দিতে চাইবে যিনি নির্বাচিত হতে পারেননি। মানে এই অধিকার কি তাহলে সংকুচিত করা হবে না নাকি, মানে এই প্রশ্নের কি উত্তর দেওয়া যায় স্যার উচ্চকক্ষে? না, এটা তাহলে আমার উচ্চকক্ষ না, তাহলে উচ্চকক্ষের দরকার কি আর? আপনি যদি ওখানে নির্বাচিত হতে পারে নাই বলে তাকে নিম্নকক্ষের থেকে উচ্চকক্ষে দিয়ে দিবেন, তাহলে এটা এই পদ্ধতি দরকার কি? এটার দরকার তো হচ্ছে ভিন্ন একটা প্রকৃতির কিছু মানুষ এখানে এনে আমার আইন প্রণয়ন পদ্ধতিটাকে ত্রুটিমুক্ত করা। এটা যদি উদ্দেশ্য হয় তাহলে ওইভাবে দিলে তো আপনার সেটা ত্রুটিমুক্ত হচ্ছে না। কথা বুঝছেন না? তবে আমি বলতে চাচ্ছি যে লং টার্মে যাতে এক নির্বাচন দুই নির্বাচন পরে পিয়ার সিস্টেমটা ফলো করা হয় উচ্চকক্ষে, সে পথটা খোলা রেখে এখন কিভাবে কারা আসতে পারে সেই জিনিসটা ঠিক করুন। কারণ দ্বিকক্ষ বিশিষ্ট আইন পরিষদ নিয়ে কারো দ্বিমত নাই, সবাই একমত। এখন দ্বিমতটা হচ্ছে কিভাবে নির্বাচনটা হবে তা নিয়ে। এটা স্টেলমেট, এটা ভাঙা সম্ভব বলে আমি মনে করি। তাহলে স্যার আপনি কি এটা মনে করেন যে ওই বিএনপি যে প্রস্তাব দিয়েছে নিম্নকক্ষের আসনের ভিত্তিতে বা নিম্নকক্ষে প্রাপ্ত আসনের অনুপাতে উচ্চকক্ষ গঠিত হবে, আপনি সেই প্রস্তাবের হতে পারে আপনি মানে এটা বলছেন আর কি আপাতত? না, এটা বলছি না আমি। এটা যদি হয় তাহলে তো এটা নিম্নকক্ষের কার্বন কপি হয়ে যাচ্ছে। তাহলে আমার এই উচ্চকক্ষের দরকারটা কি? স্যার তাহলে মানে কোন প্রক্রিয়ায় উচ্চকক্ষটা গঠন হবে স্যার? উচ্চকক্ষ যেহেতু ভিন্ন একটা মাত্রা যুক্ত করবে, প্রক্রিয়ার দ্বিকক্ষ হবে সেটা আপনি একমত। এখন হচ্ছে কোন প্রক্রিয়া লোকগুলো আসবে সেটা বুঝে বলছি যে আপনি কোন ধরনের লোক এখানে নির্বাচিত হবে তার ক্রাইটেরিয়া ঠিক করে দিন। তারা কি প্রফেশনাল থেকে কত অংশ যাবে, রাজনীতিবিদ থেকে কত অংশ যাবে, সেরকম ঠিক করে দিন। সেইভাবে দলগুলো যাতে প্রার্থী ঠিক করে সেটা ঠিক করুন। আর নির্বাচন পদ্ধতি ভিন্ন হতে পারে এটা। এটা এমন যেমন একটা হতে পারে যে সারা দেশের যে লোকাল গভর্নমেন্ট প্রতিনিধি আছে এবং কিছু প্রফেশনাল অর্গানাইজেশনের প্রতিনিধি, তারাও নির্বাচিতে অংশগ্রহণ করতে পারে। কারণ উচ্চকক্ষটাকে সরাসরি সাধারণ নির্বাচন দেওয়া ঠিক হবে না, উচ্চকক্ষটাকে সরাসরি কী বলে নিম্নকক্ষের প্রতিনিধিদের সমানুপাতিক হারে দেওয়া, এটাও ঠিক হবে না। একটা মাঝামাঝি অবস্থান রাখতে হবে এটাকে। এবং এইখানে একটু যেমন ধরেন আমার নিম্নকক্ষে শিক্ষাগত যোগ্যতার কোনো বার নাই, নিম্নকক্ষে অন্য কোনো কিছুই বার নাই, শুধুমাত্র বারে নমিনেশন দিলেন, আপনি ভোট পেয়ে গেলেন, তাহলে আপনি নিম্নকক্ষের প্রতিনিধি হতে পারবেন। কিন্তু উচ্চকক্ষে সেরকম সহজ কোনো একটা পদ্ধতি চলবে না। এখানে কিন্তু শিক্ষা, অভিজ্ঞতা, এগুলো একটা বার থাকতে হবে স্যার। স্পষ্ট কিন্তু আমার কাছে মনে হয় যে এইগুলোর চাইতেও স্যার সুনাম। জি 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 স্যার, স্পষ্ট স্যার। আমার কাছে মনে হচ্ছে যে এইগুলোর চাইতে উচ্চকক্ষের আসলে নির্বাচন পদ্ধতিটা কি হবে, সংখ্যানুপাতিক নাকি নিচের কক্ষের অনুপাতে, এটা নিয়ে বেশি বিতর্ক চলছে। আপনার কাছে যে প্রশ্নটা স্যার এখন করতে চাই সেটা হলো যে এই ধরেন যে সংখ্যানুপাতিক যে পদ্ধতি সেটা যদি উচ্চকক্ষে হয়, এটা যে এই যে বিএনপি সহ কয়েকটা দল বিরোধিতা করছে, মানে এই বিরোধিতা আসলে কেন করছে, এটা হইলে তাদের আসলে ক্ষতিটা কোথায়, এই প্রশ্নের উত্তর স্যার আপনার কাছ থেকে নেব। আপনি সঙ্গেই থাকুন। দর্শক যাচ্ছে আরেকটি বিরতিতে, সঙ্গেই থাকুন। বিরতির পর স্বাগত। দর্শক দেখছেন ভোটের ট্রেন। আজকের ভোটের ট্রেনে যুক্ত আছেন নির্বাচন বিশেষজ্ঞ অধ্যাপক ডক্টর তোফায়েল আহমেদ। স্যার মানে আমরা যেই ইস্যুটাতে ছিলাম, ধরেন একটা রাজনৈতিক দল মানে ওয়েটিং ইন পাওয়ার, বা ধরেন যে একটা দল ক্ষমতায় যাবে, তাহলে এই ধরনের একটা সম্ভাবনার একটা দল মানে কোন কোন যুক্তিতে মানে উচ্চ কক্ষে সংখ্যানুপাতিক মেনে নিতে চাইবে না, মানে এটা হলে তাদের মানে লসটা কি বা ক্ষতিটা কি, যে প্রশ্নটা রেখে গিয়েছিলাম। লস হচ্ছে তারা তো সিম্পল মেজরিটিতে যারা নির্বাচিত হওয়ার সম্ভাবনা আছে তাদের ওইখানে সংখ্যক আসন কমে যেতে পারে। এখন এখানেও তারা সংখ্যাগরিষ্ঠ থাকতে পারে যদি এখনকার যে সিস্টেমটা বহাল রাখা হয়। যদি নিম্নকক্ষের ভোটের অনুপাতে উচ্চকক্ষের আসন সংখ্যা নির্ধারিত হয় তাহলে দুই কক্ষে তাদের সংখ্যাগরিষ্ঠতা থাকবে। আর যদি এখানে পিয়ার সিস্টেম হয় উচ্চকক্ষে, তাহলে তাদের সংখ্যাগরিষ্ঠতা নাও থাকতে পারে। কারণ আমাদের দেশে যদি টোটাল নির্বাচনটা পিয়ার সিস্টেমে হয় তাহলে কিন্তু এখানে কেউ একক মেজরিটি পাবে না।
এটা খুব সম্ভাবনা হচ্ছে, মনে করেন আমাদের দেশের ইতিহাসে কী হয়েছে, 40%-এর বেশি কোনো দল ভোট পায়নি। আগে অতীত যদি ইতিহাস দেখেন, নির্বাচনগুলো বিশ্লেষণ করেন, তাহলে 40% হলে 400 বা 300 সিটের মধ্যে কত পাবে? হ্যাঁ, এটা একক মেজরিটি হচ্ছে না তো, 200 আসন তো হচ্ছে না। যদি 400 আসনই হয়, 300 আসন হলে 150 আসন লাগবে, 151টা লাগবে। যে ভোটের অনুপাত আমরা অতীতে দেখেছি, তাতে করে কিন্তু সে পরিমাণ ভোট তারা পাচ্ছে না। তাহলে এখানে কোয়ালিশনের সম্ভাবনা হবে। সেজন্যে অন্তত নিম্ন উচ্চকক্ষের মধ্যে একটা ভিন্ন পদ্ধতি অবলম্বন করলে তাহলে এককভাবে এক দলের সুইপিং হয় না। স্যার এখানে আপনাকে একটু থামাইতে চাই স্যার। স্যার এইখানে মানে এই যে তারা বলছে যে এইটাই এই সংখ্যার জায়গা থেকে, এটা কিন্তু তারা কখনো কখনো বলছে যে এইভাবে যদি হয় তাহলে তারা কোনো আইন পাশ করতে পারবে না, মানে সংবিধানের একটা সংশোধনী আনতে চাইলে সেটা করতে পারবে না, সরকার অস্থিতিশীল হবে, এরকম কথা তো তারা বলছে স্যার। নো, এটা ঠিক না কথা। কারণ আপনি চাইলেই মেজরিটির জোরে, গরিষ্ঠতার জোরে সব কিছু করে ফেলতে পারেন না। সেই জন্য তো চেক অ্যান্ড ব্যালেন্সের প্রশ্ন আসছে। দুই কক্ষ করার উদ্দেশ্যটা হচ্ছে সেটা, দুই কক্ষ করার উদ্দেশ্যটা হচ্ছে সরকার পতন নয়। উচ্চকক্ষে সরকার পতনের মধ্যে কোনো রোল প্লে করবে না, সরকার নিম্নকক্ষ থেকেই হবে। কিন্তু আইন পাশের ক্ষেত্রে উচ্চকক্ষের একটা ভূমিকা থাকবে, উচ্চকক্ষের কনসেন্ট এটা দরকার হবে। স্যার কেউ কেউ আবার নিম্নকক্ষেও কিন্তু সংখ্যানুপাতিক চাইছে, সে ব্যাপারে কি বলবেন? কারণ আপনি শুধুমাত্র এক হাত না, সেটা বলবো যে সেটা হচ্ছে সময় সাপেক্ষ ব্যাপার। এটা এই মুহূর্তে সম্ভব হবে না, কারণ এখনও দেশ ওইভাবে আমাদের সিস্টেম ওইভাবে রেডি হয়নি। এটা সম্ভব না এখন এই মুহূর্তে। আমার মনে হয় এটা ভালো সিস্টেম। পৃথিবীর 87টার বেশি দেশে পিআর সিস্টেম ভোট হয়, এবং যে কোনো দুইটা দেশে একরকম না। প্রত্যেকটা দেশে পার্থক্য আছে, দেশে পার্থক্য আছে। প্রত্যেকের এগুলো এক্সপেরিমেন্ট করে ভালো মন্দ দেখে শুনে আস্তে আস্তে ডেভেলপ করেছে। সেই জন্য এটা আমরা একদিনে হঠাৎ করে ডেভেলপ করে করতে পারবো না। এটা ট্রায়াল অ্যান্ড এরর সিস্টেমে আস্তে আস্তে ধীরে যেতে হবে, কারণ এটা অনেক উন্নত সিস্টেম। এটা আমাদের জনগণও এখন বুঝে না জিনিসটা, আমাদের ভোটাররাও এটা বুঝতে সময় লাগবে। অধ্যাপক ডক্টর তোফায়েল আহমেদ, আপনাকে অনেক ধন্যবাদ আজকের ভোটের ট্রেনে যুক্ত হওয়ার জন্য। দর্শক, এই ছিল আজকের ভোটের ট্রেনে, এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।